So first, entamoeba histolytica is intestinal protozoa with a worldwide distributions. সব জায়গাতেই পাওয়া যায়. Entamoeba histolytica is a major large amoebic dysentery. Now what is dysentery? Blood mixed stool, inflammatory diarrhea. বলা হয়েছিল তো, ঠিক আছে? আমরা এতদিন ইকোলার ডায়রিয়া, কি ডায়রিয়া? হ্যাঁ, নন ইনফ্লামেটরি ডায়রিয়া, ঠিক আছে? কলেরার ডায়রিয়া, কি ডায়রিয়া? রাইস ওয়াটার স্টুলস, এগেইনস্ট কামস নন ইনফ্লামেটরি ডায়রিয়া, ঠিক আছে? সিগেলার ডায়রিয়া, কি ডায়রিয়া? ইনফ্লামেটরি ডায়রিয়া। কজ হোয়াট? ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি ল্যাব ডায়াগনোসিস এলে তাহলে আমার কি কি আসবে? সিগেলা আসবে, সালমোনেলা আসবে, আর আমার কি আসবে? অ্যামিবিক ডিসেন্ট্রি আসবে, ঠিক আছে? আর ইকোলাইয়ের কি কি ডায়রিয়া ছিল যেগুলো হচ্ছে ডিসেন্ট্রি করে? হ্যাঁ, ট্রাভেলার্স ডায়রিয়া, গাধা তো ডিসেন্ট্রি করে। এন্টারো হেমারেজিক, এন্টারো ইনভেসিভ, দুটো, একটা ইনভেশন করছে, একটা হেমারেজিক করছে, ব্যাস। রেস্ট অফ অল আর নন ইনফ্লামেটরি ডায়রিয়া। যখন পড়বো না আমরা মাথাটাকে এইভাবে খেলাবো, আচ্ছা এখানে ডিসেন্ট্রি আছে, আর কোথায় কোথায় ছিল, তবেই বারবার যখন ম্যাপিং করবে না ব্রেনে তবেই মনে থাকবে। ইউ হ্যাভ টু ম্যাপ ইট, না হলে এটা ডিসেন্ট্রি, ওটা ডিসেন্ট্রি, তারপর লাস্টে সব ওই ট্রাভেলার্স ডায়রিয়া ডিসেন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে? ফলে আমি যখনই পড়বো আচ্ছা ডিসেন্ট্রি, তাহলে আর কি কি ছিল, কারণ এই কোশ্চেন্স কীরকম আসবে? ডিসেন্ট্রি নিয়ে কোশ্চেন আসতে পারে। দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন অল দ্য dysentery diagnosis. Got it? Okay. So now focus on amoebic dysentery. Amoeba dysentery is a inflammatory diarrhea. Now, cyst form. The parasite is সবচেয়ে important part হচ্ছে what is the infective form, what is the diagnostic form. কি দেখে আমরা পেশেন্টের কোন পার্টটা ইনফেকশনস করছে, that is the infective form. Got it? তো প্রত্যেকটা প্যারাসাইটোলজিতে যখনই পড়বে তার একটা প্যারাসাইটোলজির একটা ছোট চার্ট বানাবে, কারণ ওয়েন ইউ আর এন্টার্ড ইনটু দ্য হেলমিনথোলজি ইচ অ্যান্ড এভরিথিং লাইফ সাইকেলস লুক সেম, ইজ ভেরি ইজি। সি এন্টামিবা হিস্টোলাইটিকা ইজ ভেরি ইজি। যখন শেষ করব ক্লাসে, আরে খুব সুন্দর টপিক, দারুণ, এর থেকে মজার এত সুন্দর সহজ কিছু হয় না। বাট যখন মোটামুটি আরও 5টা ঘাড়ে চড়বে, সব এর ঘাড়ে ওর ঘাড়ে চলে এসছে। So parasitology is very easy, but the thing is that এটা খুব volatile because everything looks same. হেলমিনথোলজিটা আরও বেশি, অ্যাসকেরিসিস, টিনিয়া, যখন আমরা ওইগুলো আস্তে 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 যাবে। সো তোমাদের আবার বলি খাতায় কিভাবে পড়বে, ইউ হ্যাভ টু নোট ডাউন ইনফেক্টিভ ফর্ম, কি প্যাটার্নস ইন লাইফ সাইকেলস, লাইফ সাইকেলের কি পয়েন্টসগুলো কোনগুলো সেইটা থাকবে, ডায়াগনস্টিক ফর্ম কি থাকবে। ট্রিটমেন্ট জানলে ভালো, না জানলে আরও ভালো, কিন্তু 3 points আর ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য 3 points? ইনফেক্টিভ ফর্ম, লাইফ সাইকেল, ডায়াগনস্টিক ফর্ম। ডায়াগনস্টিক ফিচার্স কি, what are the identifications points? And if you go through the life cycles very well, you know the pathophysiology and you can write down the all the symptoms. আমি আলাদা করে ক্লিনিক্যাল ফিচার্স বলবোই না, যখন ভালো করে লাইফ সাইকেলস আর প্যাথোলজি ফিজিওলজি পড়বে, ইউ ক্যান ইজিলি drag out the complications and all those things, right? Now another is a trophozoite form. So the first important part is a cyst form, is an infective form with a refractile walls, and second part is a trophozoite form. It is a mobile 15 to 30 millimeter in diameter. So there is a 2 important form in amoeba, right? Now how it do infections? So there are 2 parts of clinical features of entamoeba histolytica. What are the 2 features? একটা হলো কি ইনভেসিভ ইনফেকশনস, আর একটা হচ্ছে নন ইনভেসিভ ইনফেকশনস। হোয়াট ইজ ইনভেসিভ?
ইনভেশন কথাটার মানে কি বল, হোয়াট ইজ ইনভেসিভ? রেসপিরেটরি সিস্টেম। ইনভেশনস মানে তোর শরীরে বডিতে ভেতরে ঢুকছে। দে এন্টার ইনটু দ্য বডি অ্যান্ড এনি পার্ট অফ ইউর বডি। বেসিক্যালি দে এন্টার ইনটু হোয়াট? কোথায় গেলে সে সব জায়গায় ছড়িয়ে পড়তে পারবে? ব্লাড। দে এন্টার ইনটু ইউর ব্লাড স্ট্রিম। বেসিক্যালি দিজ আর অল কানেক্টেড উইথ, আমরা আজকে যেগুলো পড়বো, অল দ্য প্যারাসাইটোলজি অ্যান্ড অল দ্য হেলমিন্থোলজি পার্ট অফ হোয়াট? এলিমেন্টারি সিস্টেম, তাই তো? হ্যাঁ, তো এলিমেন্টারি সিস্টেমের সাথে ডাইরেক্ট আমাদের ব্লাডের কোনো কানেকশনস আছে? নেই তো। কোথাও আছে? সাপ্লাইজ আর ইন ওয়ালস, কিন্তু ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট নেই তো। তাহলে সে যদি সেখানে আস্তে 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 কুড়ে 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 ইনভেশনস করে ব্লাড পাশে হচ্ছে তোর মিউকাস ওয়াল থেকে বেরিয়ে সাবমিউকোসা মাসল লেয়ার পেরিয়ে তারপরে সে ব্লাড ওয়াল পাবে, তাই তো? অ্যানাটমিতে ফিরে যাও। নর্মালি আমরা ব্লাড কোথাও পাচ্ছি? কোথাও? ফ্রম মাউথ টু অ্যানাস, এনিওয়্যার ডাইরেক্ট লিঙ্ক টু ব্লাড ভেসেলস নেই তো। তাহলে তাকে একটা আলসার্স করতে হবে, তাকে কিছু ইনফ্লামেশনস করে তারপরে সেখানে নিউট্রোফিল আসবে, আলসার্স ফরমেশনস হবে, দেন ইট ক্যান এন্টার ইনটু হোয়াট? ব্লাড ভেসেলস। আদারওয়াইজ এটা আমার বাইরেই থাকবে। সো 90% এটা আমার মিউকোসাতেই থাকে, ঠিক আছে? কোলোনিক মিউকোসাতেই 90% থাকে। সো 90% আর নন ইনভেসিভ, অ্যান্ড 10% কেসেস যেখানে আলসার ফরমেশনস হবে, ইনফ্লামেশনসটা প্রপারলি হয়ে আলসার ফরমেশনস হয়ে, দেন ইট ক্যান এন্টার ইনটু দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড দেন ইট ক্যান কজ ফার্দার কমপ্লিকেশনস। গট ইট? So how the things has been started? So infections of ফিকালি কন্টামিনেটেড ওয়াটার, কারণ আমার সিসটা যখন বেরোয় সেটা ফিকাস থেকেই বেরোচ্ছে, ফিকালি কন্টামিনেটেড ওয়াটার। তাই ইনফেকশনস অফ ফিকালি কন্টামিনেটেড ওয়াটার উইথ কন্টামিনিং ওয়াট? এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্ট, যেখানে আমার জলের মধ্যে এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্ট ফিকালি কন্টামিনেটেড থাকছে, সেইখান থেকে সেটা যদি আমরা ইনজেকশনস করি, এন্টামিবা হিস্টোলাইটিকা সিস্ট, হিয়ার দ্যাট ইনফেকশনস হাউ ইট স্টার্টেড। ওকে, সো ফার্স্ট হচ্ছে এইটা। সেকেন্ড তাহলে কি হবে? এখান থেকে গিয়ে কোথায় যাবে? ফার্স্টে স্টোমাক। তাহলে সিস্ট আর রেজিস্ট্যান্স টু দ্য হোয়াট? গ্যাস্ট্রিক জুস। ও গ্যাস্ট্রিক জুসের যে পিএইচ কন্টেন্টটা থাকে সেই পিএইচ কন্টেন্টটাকে রেজিস্ট করতে পারে, ওর কিছু সেখানে অসুবিধা হয় না, ইজিলি ক্যান বাইপাস দ্য স্টোমাক, রাইট? সো আফটার বাইপাসিং, আফটার দে এন্টার সিস্ট, কোথায় যাবে স্টোমাক থেকে? হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন, তাই তো? ডিওডিনাম। তাহলে ইচ সিস্ট নাও স্মল ইন্টেস্টাইনের তোমার যদি পিএইচটা দেখো ইজ লিটল বিট হোয়াট? স্মল ইন্টেস্টাইনের পিএইচ কি? হ্যাঁ হ্যাঁ, একটু পিএইচ লো, ফলে অ্যালকালিন পিএইচ থাকে। সেই অ্যালকালিন পিএইচ, ওখানে ট্রিপসিন এনজাইমস থাকে, সেই ট্রিপসিন এনজাইমসে সিস্ট ওয়ালটা ব্রেক হয়, নিয়ে এখানে কি হয়? এক্সিস্টেশন, মানে সিস্ট থেকে এবারে ওটা ট্রোফোজয়েড ফর্মেশনে আসে। সো দেয়ার আর টু ফর্মস, ওয়ান ফর্ম ইজ সিস্ট ফর্ম, অ্যানাদার ফর্ম ইজ ট্রোফোজয়েড ফর্ম। তাহলে সিস্ট ফর্মটা কি? আমার ইনফেক্টিভ ফর্ম। ফিকালি কন্টামিনেটেড সিস্ট ফর্ম, যখন আমরা জলটা খাচ্ছি আমার ইনফেকশন শরীরে প্রথম শুরু হচ্ছে। গট দ্য পয়েন্ট? তাহলে নাও ইন স্মল ইন্টেস্টাইন cysts are become what? Trophozoite. This process name excistations. Where it occur? Small intestine. Bypass stomach. স্মল ইন্টেস্টাইনে কি হলো? ট্রোফোজয়েডস তৈরি হলো,
ট্রোফোজয়েডস তৈরি হয়ে আস্তে আস্তে সেটা এলো লার্জ ইন্টেস্টাইন। নাও লিটল বিট ইউ হ্যাভ টু নো রিগার্ডিং ট্রোফোজয়েড অ্যান্ড cysts. The trophozoites are vegetative and growing stage of the parasites. Only form present in tissues irregular in shape, size 12 to 16 micrometer, large and actively motile in freshly passed dysenteric stool. White smaller in convalescence and carrier in the lumen, common cells and form in minuta form. And there is a ওরা খুব অ্যাক্টিভলি মোটাইল। এবার সেই মোটাইলিটিটা কি দিয়ে হয়? বাই সিউডোপোডিয়া, ফিঙ্গার লাইক প্রজেকশনস ফর্মড বাই সাডেন জার্কি মুভমেন্টস অফ এক্টোপ্লাজম ইন ওয়ান ডাইরেকশন ফলোড বাই স্ট্রিমিং ইন অন দ্য হোল এন্ডোপ্লাজমস। সিউডোপোডিয়া এগুলো ফিজিওলজিতে পড়েছো তো, কিভাবে মুভমেন্ট হয়। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মুভমেন্ট? ক্রাউলিং মুভমেন্ট বা গ্লাইডিং মুভমেন্ট। সিউডোপোডিয়া ফরমেশনস অ্যান্ড মোটিলিটি আর ইনহিবিটেড বাই দ্য লো টেম্পারেচার। তাহলে এইটুকুনি আমরা ট্রোফোজয়েড সম্পর্কে জানবো। অ্যাক্টিভলি মোবাইল, সে তার একটা সিউডোপোডিয়া আছে, আমরা ট্রোফোজয়েডের পিকচার্স দেখবো পরে। সেই সিউডোপোডিয়ার মাধ্যমে সে তার মুভমেন্টটাকে করে। অ্যামিবা এইভাবেই চলে, প্রথমে সিউডোপোডিয়া ফরমেশনস করলো পুরো সাইটোপ্লাজমসটাকে, তারপরে সিউডোপোডিয়াতে ঠেলে দিল, নিয়ে দিস মুভমেন্ট কল গ্লাইডিং মুভমেন্ট। আই থিঙ্ক ইউ নো অল, পড়েছো তো এগুলো, পড়ানো হয়েছে তো? পড়ানো অ্যামিবা কীভাবে যায়? ছোটোবেলায় পড়েছিলাম মনে হয় এগুলো, হ্যাঁ ছিল তো। কোথায়? ক্লাস 12-এ? ওকে, ছেড়ে দাও। ব্যাক টু ক্লাস কি সেকেন্ড প্রফ। আচ্ছা, নাও ইন লার্জ ইন্টেস্টাইন, নাও হোয়াট হ্যাপেন্ড ইন লার্জ ইন্টেস্টাইনস? এই ক্লাস 12 ভুলে যাও, ব্যাক টু সেকেন্ড প্রফ। নাও লার্জ ইন্টেস্টাইনের মিউকোজাল ওয়ালে এবারে কিছু কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? ট্রোফোজয়েডস নাও বাইনারি ম্যানারে ও ডিভাইড করে, ঠিক আছে? দ্য মাল্টিপ্লিকেশনস অফ দ্য ট্রোফোজয়েডস ইন বাইনারি ফিশনস কোথায় হয়? ও কি মিউকোসাল ওয়াল ইনভেট করছে? এখনো করেনি, মিউকোসাল ওয়ালের লেয়ারে হচ্ছে। দিস আর দ্য কোলন। আরে কোলন কোথায় গেল? এই তো কোলন, এই তো কোলন। দিস ইজ দ্য কোলন wall, this is the mucosal wall, epithelium layer, and this is the mucosa. এই মিউকোসার ঘাড়ে বসে ও মাল্টিপ্লিকেশনস করছে। একটা ছিল, দুটো হয়ে গেল, আবার একটা হলো, আবার এখান থেকে দুটো হয়ে গেল। এইভাবে ও বাইনারি ম্যানারে কি করছে? বাইনারি ফিশনস করছে, মাল্টিপ্লিকেশনস করছে ইন মিউকোসাল ওয়াল। তারপরে কি করছে? ইন মিউকোসাল লেয়ার ফরমেশনস অফ দ্য নিউ সিডস, ট্রোফোজয়েডস গুলো তারপরে কলোনাইজ করে, দে কলোনাইজ টুগেদার অ্যান্ড ফর্ম আ এগেন হোয়াট? সিস্ট ফর্ম। তাহলে কি সিস্ট ছিল? দে এন্টার ইনটু হোয়াট? স্মল ইন্টেস্টাইন, বাইপাস স্টোম্যাক, সেখানে দে where excistations occur, become trophozoite, then again they enter into the large intestine, into the mucosal wall layer. Here they multiply, and after that they colonize and form what? Cyst. And this process name what? Encystation. So first excistations, then এনসিস্টেশনস। নাও স্টুল লে আমরা এবারে কি পাবো? এখানে সিস্ট ফরমেশনস হলো, সিস্ট ফরমেশনস লার্জ ইন্টেস্টাইন সিকামে হলো, স্টুল বেরিয়ে গেল। নন ইনভেসিভ ইনফেকশাস সিস্ট এক্সিস্ট ইন স্টুল। এই স্টুল আবার আমরা সবজিতে মিশিয়ে দেবো, জলে মিশিয়ে দেবো, আবার খাবো, আবার ইনফেকশন হবে। দিস ইজ অল অ্যাবাউট লিটল বিট লাইফ সাইকেল অফ এন্টামিবা। সব প্যারাসাইটোলজি এরকমই, স্টুল বেরোবে, জলে মেশাবো, খাবো, ঠিক আছে? এই জন্য সবাই বলে যা কিছু বাইরে থেকে আসবে ধুয়ে খেতে হবে। বুঝতে পেরেছ কেন বলা হয় অল দ্য সবজিজ অ্যান্ড অল দোজ থিংস? বাজারে ফল থেকে গেলে মা বলে এই ধুয়ে খেয়েছিস, কেন বলে? এই জন্য বলে, তার ভেতরে সায়েন্স আছে।
তার ভেতরে একটা পরিষ্কার বিজ্ঞান আছে। আমার তো বাড়িতে আঙুরেলা টাক টাক করে তুলে খেয়ে নি। যে স্প্রে করা হচ্ছে বা যে জলটা হচ্ছে তুমি ফার্মার্সরা দিচ্ছে, ইউ ডোন্ট নো কোথা থেকে জলে ফিকাল কন্টামিনেশন, কোন নদী থেকে কি জল, কোথা থেকে কি রয়েছে, কেউ জানি না। কেউ পটি করে হাত ধোয়নি সেদিনকে, প্রচুর কিছু হতে পারে। সো অলওয়েজ বাজারে যাই নিয়ে আসবে না কেন সেটা ধুয়ে খেতে হবে। ফার্স্ট ইম্পর্টেন্ট লেসন্স বিকজ অফ দ্যাট প্যারাসাইটিক ইনফেকশনস। কারণ ভাইরাস মোটামুটি খুব একটা কিছু এলিমেন্টারি ক্যানেলে গেলে আমাদের অসুবিধা হয় না, বাট দিস সেগমেন্ট অফ মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, এরা ভাই জলে তুমি হাত না ধুয়ে খাও তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে? Now the cystic stage, this is the important part. Cystic stage এইটা হলো ডায়াগনস্টিক স্টেজ। ঠিক আছে, এর ডায়াগ্রামও আঁকতে হতে পারে। তো cystic stage is a spherical 10 to 20 micrometer. There are 3 types of cyst: early cyst, binoculate cyst, mature quadrangular cyst. এই যে ফিশনস হচ্ছে 3টে পার্ট আছে। প্রথমে আর্লি সিস্ট, তারপরে binoculate cyst and mature quadrangular cyst. Early cyst contains a single nucleus, 2 other structures of mass of like 1 or 4 chromatid bodies of chromatid buds. So এইটা হলো আমার এই যে গ্লাইকোজেন মাস, আর্লি সিস্ট, এটা ম্যাচিউর সিস্ট, আর একটা হচ্ছে binoculate cyst, এটা হচ্ছে quadrangular cyst, right? As the cyst matures, the glycogen mass and chromatid buds disappears and the nucleus undergoes 2 successive mitotic divisions to form 2 and 4 nuclei. The cyst wall is highly resistant to gastric juice, unfavorable environmental conditions. ও মোটামুটি বাইরের যা কন্ডিশনস তাতে আরাম করে থেকে যায় অ্যান্ড গ্যাস্ট্রিক জুসও ওকে রেজিস্ট করতে পারে না। নাও হোয়াট, আমরা নন ইনভেসিভ ইনফেকশনসটা পড়লাম। নন ইনভেসিভ ইনফেকশনস লিটল বিট ডায়রিয়া হবে, বেশি কিছু হবে না আমার। এরপরে আমাদের যেটা আর একটু জানতে হবে ইনভেসিভ ইনফেকশনস। এবারে আমার ট্রোফোজয়েডস কি করছে ইন কোলন, দ্যাট ট্রোফোজয়েডস ক্যান ইনভেড অ্যান্ড এন্টার ইনটু দ্য এপিথেলিয়াম। সে এবার সুন্দর করে একটু দেখছে যে কোথায় আমি জায়গা করে কোলনে কোথায় কি করতে পারি, রাইট? কোলনে যেই ও একটু এন্ট্রি নিল, দেন বডি সেন্স হোয়াট, দিস ইজ আ ফরেন বডি। তাহলে ও কাকে পাঠাবে প্রথমে? নিউট্রোফিলকে। নিউট্রোফিল যখনই যাবে তার সাথে ঝামেলা পাকাবে, অ্যান্ড ফরমেশনস দেয়ার হোয়াট, ইনফ্লামেশনস। তাই তো বাইরে থেকে তুমি প্রথমেই একটা যদি কিছু একটা তোমার কেটে গেল কোনো, যদি আমার একটা ব্যাকটেরিয়া বাসা বাঁধে, তাহলে প্রথম সেখানে আসবে কি, নিউট্রোফিল। পাস ফরমেশনস হয় বিকজ অফ লট অফ পলিমরফোনিউক্লিয়াস সেলস, দ্যাট ইজ কি, নিউট্রোফিলস। তাই তো নাও নিউট্রোফিল রেসপন্স টু দ্য ইনভেশনস অ্যান্ড কজ ফার্দার ড্যামেজ। এইবারে সেখানে দুজনের মধ্যে যুদ্ধ হলে কি হবে, একটা আস্তে আস্তে ওখানে টিস্যুতে ওখানে হালকা হালকা করে ওখানে আলসার্স তৈরি হবে, ইনভেড ইনফেকশনস, অ্যান্ড তারপরে যেটুকু যুদ্ধতে যদি পরাজিত হতেও পারে, নাও হতে পারে। এই টোটাল যে খেলাটা ডিপেন্ডস আপন ইমিউন সিস্টেম। আমাদের টোটালি যখনই আমরা যাচ্ছি, এই যে আমি প্রচুর পেশেন্ট দেখি সারা সপ্তাহে জুড়ে, আমার কাছে প্রচুর পেশেন্ট জ্বর, হাঁচি, কাশি, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আসছে, বাট টাচউড ইচ অ্যান্ড এভরি টাইম আই ডিডন্ট গেট সিক। কেন? বিকজ অফ মাই ইমিউন সিস্টেম। ক্রনিক্যালি আমি এক্সপোজ হতে থাকছি, ঠিক আছে, করতে 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 ইমিউনিটি চলে এসছে। কোভিডে এত ম্যাসাকার কেন হলো? কোনো ইমিউন সিস্টেম আমাদের ছিল না। এই খেলাটা তোমাদের সাথেও হচ্ছে। তোমার ইমিউন সিস্টেম ভালো আছে তাই তুমি লড়তে পারছো। ওই জন্য হাই প্রোটিন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ইননেট ইমিউনিটিতে ফিরে এসো, যেখানে আমার শরীরে এই যে নিউট্রোফিলস, এবার কত ডিসফাংশনাল নিউট্রোফিলস, একটা পেশেন্টের ডায়াবেটিস, একটা পেশেন্টের এই যে নিউট্রোফিলের সাথে ইনিশিয়াল যে লড়াইটা হয়, যেখানেই আমার ডিসফাংশনাল নিউট্রোফিলস থাকে, দ্য
type 2 diabetes mellitus. So they prolonged 30 years, 40 years having diabetes, those having HIV, low CD4 count. This neutrophil doesn't work actually. তোমার প্রপার নিউট্রোফিল থাকতো হয়ে যেত। লাস্ট উইক ওয়ান অফ মাই ক্লোজ রিলেটিভস পেশেন্টস ডায়েড, সেপসিস, পাই ইনফেকশনস ছিল, ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে এসেছি, এক সপ্তাহ পরে শুনে দেখেছি মারা গেছে। কেন মারা গেছে? রেসপন্ড করার কথা ছিল। Anyhow, blood transfusions, little bit complications. But the thing is that this patient having a rheumatoid arthritis, ও মেথোট্রেক্সেট 10 বছর ধরে খেয়ে গেছে, ওর বোন ম্যারো সাপ্রেশনস হয়ে হিমোগ্লোবিন 6 হয়ে গেছে। মেথোট্রেক্সেট কজ বোন ম্যারো সাপ্রেশনস অ্যান্ড অলসো ইয়োর টোটাল বোন ম্যারোটাকে ও সব কিছু কমিয়ে দেবে, প্যানসাইটোপিনিয়া করে দেয়। এই জন্য মেথোট্রেক্সেট চালু হলে তোমাকে সিবিসি চেক করতে হয়, রাইট? 3টে মানে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি অ্যান্ড প্লেটলেটস ঠিকঠাক আছে কিনা। সো দ্যাটস ওয়াই আমার ইনফেকশনস হলো, আমি চলে গেলাম। ইফ আই হ্যাভ নো ইমিউনিটি, বাইরে থেকে তুমি যতই অ্যান্টিবায়োটিক দাও, ইফ ইউর ইমিউন সিস্টেম ডাজন্ট ওয়ার্ক প্রপারলি, কেউ কিছু বাঁচাতে পারবে না, ঠিক আছে? সো কিছু কিছু আবার ভালো ইমিউন সিস্টেমস হলেও মুশকিল, সেখানে আবার অটো ইমিউনিটি চলে আসবে, সে আবার বেশি এক্সাজারেট রেসপন্স করবে। So our body is human's body is a very interesting thing. Everything is in balance in nature. সবাই একটা ব্যালেন্সে আছে, সেটাই কাম্য। নিজেকে এত ব্যালেন্সে আছে না, প্রতিদিন সকালে একটা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে যে আমি সুস্থ আছি। সিরিয়াসলি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। চারিদিকে এত অসুস্থ মানুষ, চারিদিকে নিজের সুস্থ থাকাটা একটা বেশি বড় ইম্পর্টেন্ট। সো গো ব্যাক টু দ্য ইনভেশন, রাইট? সো ট্রোফোজয়েডস লড়াইয়ে হেরে, নিউট্রোফিল লড়াইয়ে হেরে ট্রোফোজয়েডস নাও এন্টার ইনটু হোয়ার? ব্লাড। ব্লাড মানে তার ফ্রি অ্যাক্সেস, সে যেখানে ইচ্ছা যেতে পারে, তাই তো? কোথায় কোথায় যেতে পারে? তাহলে সে এখান থেকে ব্লাড থেকে লিভারে যেতে পারে। তাহলে লিভারে গেলে কি করবে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট থিং? লিভার অ্যামিবিক অ্যাবসেস। লাংসে যেতে পারে, পালমোনারি লাং অ্যাবসেস বা লাং অ্যাবসেস। ব্রেনে যেতে পারে, can cause brain abscess. These are the what? Extra intestinal complications of entamoeba histolytica. Got it? Invasions হচ্ছে, they enter into the blood and circulate all over body. Cutaneous করতে পারে, cutaneous infections, যেখানে যা যা মনে রাখবে হতে পারে, জেনিটোরিনারি হতে পারে। But major threes are liver, lung, brain. Can cause cutaneous amoebiasis, can cause genitourinary amoebiasis. Okay. So invasion of the infection, this is the only 10%. And here cause inflammatory diarrhea. Amoebic dysentery, non-invasive, blood আসবে? Blood আসবে না আসবে না? আসবে না, because there is no tussle, there is no ulcer formations, there is no neutrophils, there is no bloods. ও এলো গেল, চুপচাপ বেরিয়ে চলে গেল। But in case of invasions, there is little bit of what? Ulcer formations, blood আসছে পিকচারে। Blood having a direct connections to your intestinal mucosas, তাহলে সেখান থেকে লিক হবে, আমার ডিসেন্ট্রি হবে। পরিষ্কার সবার কাছে? ইনফ্লামেটরি ডায়রিয়া ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। লিউকোসাইটোসিস, ইনফ্লামেটরি ডায়রিয়াতে কেন আমরা নিউট্রোফিল পাই? বিকজ অফ দ্যাট মেকানিজমস। সেখানে একটা টাসেলস হচ্ছে উইথ আ ফরেন বডি উইথ নিউট্রোফিলস, ইনফ্লামেশনস হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইনফ্লামেটরি ডায়রিয়া। দ্যাটস ওয়াই উই উইল find লিউকোসাইটোসিস ইন ডায়রিয়া। অন্য জায়গায় পাবো না। আর আমার এদিকে ডায়রিয়া হলেই আমি ওটু খেতে ব্যস্ত। আমার তো বাবা আরো হাইট, ডায়রিয়া, হ্যাঁ একটু পাতলা পায়খানা হয়েছে, একটা নটফ্লক্সটিজেড খেয়ে নিয়েছে। কেন খেয়েছো? এটা তো ভাইরাল ডায়রিয়া। তোমার কি রক্ত পড়েছিল? পড়েনি। কেন খাবো আমরা ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক? কেন খাবো? আর এই মেট্রোনিডাজোল, অনিডাজোল, টিনিডাজোল কেন দিই? অ্যামিবিক ইনফেকশনের দিই। কটা অ্যামিবার ইনফেকশন হয় গো, কিন্তু আমরা খাই।
আমরা দিই। হ্যাঁ, এই সিজনে there is so much of abdominal discomfort right now. I think there might be a salmonella or shigella infections right now because there is a foodborne infections, প্রচুর গরম, প্রচুর হচ্ছে, সিভিয়ার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ইউ নেভার নো। এখন এই বাজারে ভাইরাল ইনফেকশনস হয় না এই গরমে 40-44, ভাইরাস নিডস আ লিটল বিট অফ সুদিং টেম্পারেচার, ওরা খুব রিল্যাক্স লোকজন, ভাইরাসের জন্য একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যায়, দে আর ভেরি মাচ সফিস্টিকেটেড পারসনস, তাদের জন্য হচ্ছে একটু অক্টোবর আসবে, নভেম্বর আসবে, ঠান্ডায় ভাইরাস থাকবে। বাট নাও many patients came with abdominal discomfort and I give antibiotics routinely. Why? Because in my mind salmonella and shigella is there, একটা অ্যান্টিবায়োটিক দেবই, ঠিক আছে? সো বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সিজন ওয়াইজ না আমাদেরকে ভাবতে হবে, তার জাস্টিফিকেশনস করতে হবে। এবার একটা যদি আমার ওই তোমার এতে থাকে, শীতকালে ডায়রিয়া থাকে, তখন দেয়ার মাইট বি আর নোরো ভাইরাস। ভাইরোলজি পড়ানো হয়েছে না? এখনো হয়নি। তো যখন ভাইরোলজি পড়বে তখন নোরো ভাইরাস, পেশেন্ট অনেকবার ডায়রিয়া নিয়ে আসে। এখন অল্প অল্প ডায়রিয়া, বাট সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, সিভিয়ার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, নজিয়া, এই সমস্তগুলো বেশি হচ্ছে। তো মাইট বি আ হাই চান্স অফ ফুড কন্টামিনেশনস, ওয়াটার কন্টামিনেশনস। গরমকালে ব্যাকটেরিয়াল ইনফেকশনসের রেট খুব হাই হয়। আমার ইনকিউবেশনের টেম্পারেচার কত থাকে? ইনকিউবেটারে টেম্পারেচার কত থাকে? আমরা কালচার করি 37 ডিগ্রি। এখন বাইরে টেম্পারেচার কত? 37 to 44 ডিগ্রি। খাবার রেখে দিবি, ব্যাকটেরিয়া সারা রাত গয়ে যাবে। ঘরের কটা মানুষের ফ্রিজ থাকে? গ্রামে গঞ্জে ফ্রিজ আছে মানুষের? ম্যাক্সিমামই নেই, ঠিক আছে? ফলে now the bacterial foodborne infections is very high in these summer conditions. So in invasive infections 10%, inflammatory diarrhea, leukocytosis, amoebic liver abscess, lung abscess, brain abscess, there might be a cellulitis, ulcers, GI ulcers, ठीक है? And what are the treatment? Metronidazole. If you are suspecting, কিভাবে আমরা ডায়াগনোস করব? হাউ উইল ডায়াগনোস? স্টুল থেকে কি বেরোচ্ছে? কোন ফর্ম? সিস্ট ফর্ম। সিস্ট যদি পাই তো পাবো, সিস্ট পেলে আমার ডায়াগনস্টিক ফর্ম, তাহলে আমি অ্যামিবার ডায়াগনোসিস করে ফেলবো। আর পেশেন্ট আসবে, আপনি একটু স্টুল দিন, আমি সিস্ট দেখবো, মেট্রোনিজল দেবো, এসব বিদেশে হয়, আমরা বাংলা দিয়ে দিই O2, চলো ওভার দ্য কাউন্টার, একটা খেলাম ঠিক হয়ে গেল। Now many people asked me, is sir, I have also asked myself, the maximum 80 to 90% diarrhea have been made by virus, but why this O2 works magically? কেন? Because this metronidazole having little bit of constipation effect, ও গ্যাস্ট্রিক মোটিলিটিটাকে কমিয়ে দেয়, ঠিক আছে? কমমেডে যাবে, পড়বে এইজির মেনস্টে ট্রিটমেন্ট ইজ ওআরএস ওআরএস ওআরএস। এবার সেটাকে আমরা একটু চকচকে করি একটু প্রোবায়োটিক দিয়ে, বা তুমি দইও খাওয়াতে পারো, দই হ্যাভ ল্যাক্টোব্যাসিলাস হ্যাভিং প্রোবায়োটিক, সেটাকে আরও চকচকে করছি আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশনস, ও ফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন। সালমোনেলা সিগেলার ড্রাগ অফ চয়েস কি? সিপ্রোফ্লক্সাসিন। সেখানে আমরা কি দিচ্ছি? ওই জন্য ও ফ্লক্সাসিন দিচ্ছি, O2, নট ফ্লক্সাসিন। আর টিনিডাজোল কেন দিই? নট ফ্লক্স টিজেড, এইটার জন্য। টিনিডাজোল, মেট্রোনিডাজোল, O2তে কি আছে? ও ফ্লক্সাসিন, অনিডাজল, ঠিক আছে? দিজ আর অল আর অ্যান্টি অ্যামিবিক, আমরা দিয়ে দিই, ঠিক আছে? বাট 10% ডাজন্ট নিড, নন ইনভেসিভ, ও হবে এমনি ভালো হয়ে যাবে। সো diagnosis is a fecal examinations of cyst are, so these are basically three form: trophozoite, pre-cyst and cyst. This is how trophozoites looks like: ectoplasm, endoplasm, ingested erythrocyte, and these are the pseudopodia.
and life cycle recapitulations, infective form, matured quadranculate cyst. তাহলে সিস্টের কটা পার্ট ছিল? তিনটে পার্ট ছিল, বাইনাকুলেট, ইউনি, বাই অ্যান্ড কোয়াড্রুপল। তাহলে quadrinucleate cysts are passed in feces and convalescents and carriers. Mode of transmissions: man acquire infected by swallowing food water contaminated with cyst. Stomach কি হচ্ছে? cyst wall bypass and excistations occur cecum and lower part of the ileum due to alkaline media, cyst wall damaged by trypsins leading to excistations. ठीक है? তাহলে cyst in contaminated food offer, ingested, metacyst, small. Now pathogenesis and clinical features যে কথাগুলো বললাম, intestinal amoebiasis, pathogenesis, lumen. Amoeba do not cause any illness, they cause disease only when they invade intestinal tissues, and only 10% is asymptomatic, 90% কিছু হয় না। Ulcers appear initially on mucosa and raised nodules with, তাহলে they break down, discharge brownish necrotic material containing large number of trophozoites. তাহলে যখন আমার ইনভেশন হচ্ছে, there form ulcers, there is little being of necrotic discharging necrotizing material. The typical amoebic ulcer, flax-shaped ulcer, flax-shaped. Multiple ulcers may coalesce to form a large necrotic lesions with ragged and undermined edges covered with brownish slough. Ulcers generally do not extend deeper, এটা সাবমিউকোসা অবধি থাকে। অ্যামিবিক আলসার ডু নট, মানে একদম পুরো এফোর করে দেয় না, জাস্ট সাবমিউকোসা লেয়ার অবধি থাকে। Occasionally a granulomatous pseudo tumoral growth may develop on the intestinal wall, form a chronic ulcers. This amoebic granuloma or amoeboma may be mistaken for a malignant tumor. ওই আলসারটাই অনেক সময় ওখানে কি হয়, নেক্রোটাইজিং মেটেরিয়াল জমতে একটা সিউডো টিউমার তৈরি করে দিল, যেটাকে আমরা কি করতে পারি, ম্যালিগনেন্ট টিউমার হিসাবে মিসজাজ করতে পারি। So clinical features of intestinal amoebiasis, incubation ছেড়ে দাও। Typical manifestation is amoebic dysentery. Compared to bacillary dysentery, it is usually insidious in onset and abdominal tenderness is less and localized. The stools are large, foul-smelling and brownish black, often with blood streak and mucus intermingled with feces. এই যে এটা, দিস ইজ আ আলসারস ফরমেশনস, এখানে একটা স্লাফড আলসার হয়েছে, বোঝা যাচ্ছে আলসারটা। The RBCs in stools are clumped and reddish in brown in color. Cellular exudate is scanty and we can found in dysentery charcoal laden kestrel. ঠিক আছে, মোটামুটি একটা ডিসেন্ট্রিতে যা যা পাবো সেগুলো মোটামুটি সব থাকবে। আরবিসিস থাকবে, নেক্রোটাইজিং মেটেরিয়ালস থাকবে, সেখানে এক্সট্রা একটা চারকোল লিডেন ক্রিস্টালস পাবো, আর কিছু না। ডায়রিয়া মেবি অনলি, ইন্টেস্টিনাল অ্যামিবিসিস নট অনলি রেজাল্ট ইন ডিস্ট্রেসিং, কিন্তু অনেক সময় আমার কি করতে পারে, আনকমফর্টেবল বেলি অর গ্রাউলিং অ্যাবডোমেন। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ further invasive forms like toxic megacolon, perianal ulcerations, amoebema, extraintestinal তো আমরা বললাম, amoebic hepatitis, liver abscess, appendix, সব কিছু করতে পারে। These are all the extraintestinal amoebiasis: hepatic amoebiasis, pulmonary, metastatic amoebiasis, cutaneous, genitourinary amoebiasis. তারই ছবি, লাং, লিভার। চলো, সিমটমস ডেভেলপ করতে পারে আফটার 7 to 10 days, সেটা মাইল্ড হবে। কেন? সেখান এই লিপিড স্টোর ছিল, সেখান থেকে গ্রাজুয়ালি ব্লাডে এসে আবার সিমটমস করতে পারে। ঠিক আছে, আচ্ছা এরা কি করে, মেকানিজম অফ অ্যাকশন। অর্গানোফসফরাস কি করে বলো তো? ইট ব্লকস দ্য acetylcholine esterase enzyme. It blocks acetylcholine esterase enzyme. কোথায় থাকে acetylcholine esterase enzyme? Mainly in the synapse
নিউরোমাস্কুলার জাংশন, তাই তো? কি করে? যেমন প্রিসাইন্যাপটিক মেমব্রেন থেকে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হলো, এখানে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আছে, বাইন্ড করে অ্যাকশন হয়। এটাকে মেটাবোলাইজ কে করে? অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম, তাই না? অ্যাসিটাইল কোলিন এলো, তার কাজ হলো সঙ্গে সঙ্গে সেটাকে হটাতে হবে, তো না হলে কন্টিনিউড মাসেল কন্ট্রাকশন হবে, ঠিক আছে? কন্টিনিউ ডিপোলারাইজেশন হবে যদি অ্যাসিটাইল কোলিন কনসেন্ট্রেশন সাইন্যাপসে বেশি থাকে। অর্গানোফসফরাস কি করছে? এই এনজাইমটাকে ব্লক করে দিল, তাহলে কি হবে? অ্যাসিটাইল কোলিনের মেটাবলিজম হবে না। অ্যাসিটাইল কোলিনের মেটাবলিজম না হলে এইখানে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। বেড়ে যাওয়ার জন্য দের ইজ কন্টিনিউয়াস ডিপোলারাইজেশন অফ দ্য পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। খুব ডিফিকাল্ট মনে রাখা। কি বুঝলি ব্যাপারটা? তাহলে এই অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করছে, যার ফলে অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন বাড়ছে। বাড়লে কি কি সিমটমস হবে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে? কোথায় অ্যাসিটাইল কোলিন মেনলি ইউজড অ্যাজ এ নিউরোট্রান্সমিটার? বলো। মেনলি ইন দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, বাকি তো আছেই। আচ্ছা, তোমরা সিম্প্যাথেটিক, গ্যাংলিয়ন, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এগুলো পড়েছো তো? আচ্ছা, so in autonomic nervous system, suppose this is vagus nerve, suppose, so it uses acetylcholine as an neurotransmitter in hollow viscous, like in stomach, in trachea, in bronchus, in respiratory tract. তাহলে সেইখানে যদি অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বাড়ে কি হবে? হোয়াট আর দ্য এফেক্টস? প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি হলে কি হয়? এই সমস্ত ট্র্যাক্টে স্যালাইভেশন বেশি হবে, ল্যাক্রিমেশন হবে, ঠিক আছে, ইউরিনারি ইনকন্টিনেন্স হবে অ্যান্ড ডায়রিয়া হবে, ঠিক আছে? মানে সমস্ত হোলস থেকে তোমার সিক্রেশন বেড়ে যাবে। ওকে, নেক্সট সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। সিম্প্যাথেটিক গ্যাংলিয়নে কি হয়? এটা প্রিসাইন্যাপটিক মেমব্রেনে অ্যাসিটাইল কোলিন ইউজ হয়, কিন্তু যখন টার্গেট অর্গানে যাবে সেখানে নরএফিনেফ্রিন ইউজ হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সিম্প্যাথেটিক সিস্টেম, ঠিক আছে? এখানে গ্যাংলিয়াতে অ্যাসিটাইল কোলিন, কিন্তু অ্যাট দ্য টার্গেট অর্গান দ্য নিউরোট্রান্সমিটার ইজ নরএফিনেফ্রিন, ঠিক আছে? তাহলে কি হবে? সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে যদি অ্যাসিটাইল কোলিন বেড়ে যায়, কি হওয়া উচিত? নরএপিনেফ্রিন সিক্রেশন বেশি হবে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে। যেখানে যেখানে নরএপিনেফ্রিন সিক্রেশন বাড়বে তার ফলে কি হবে? যে হার্টে যে ভেগাস নার্ভ সাপ্লাই আছে, ঠিক আছে, বা সিম্প্যাথেটিক যে ভেগাস নার্ভের থ্রু হয় না, সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের থ্রু হয়। যখন সেখান থেকে নরএপিনেফ্রিন সিক্রেশন বেশি হবে, তাহলে হার্টের উপরে কি হবে? হাইপার টেনশন হবে, হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, ঠিক আছে? কিন্তু আমরা কি জানি? সাধারণত অ্যাসিটাইল কোলিন মানে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি হবে, পেশেন্টের হার্ট রেট কমা উচিত, ব্র্যাডিকার্ডিয়া হওয়া উচিত, তাই না? সেটাই মোস্ট কমনলি হয়। কিন্তু এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে যেহেতু অ্যাসিটাইল কোলিন আছে, এই জন্য কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের হাইপার টেনশন হতে পারে, ট্র্যাকিকার্ডিয়া হতে পারে। সো মোস্ট কমনলি ব্র্যাডিকার্ডিয়াই হয়, কিছু ক্ষেত্রে ট্র্যাকিকার্ডিয়া হতে পারে, তাই না? একটা পেশেন্ট পয়জনিং নিয়ে হলো, আমরা দেখি পেশেন্টের হার্ট রেট কত আছে। ম্যাক্সিমাম কেসে দেখা হয় ব্র্যাডিকার্ডিয়া আছে, কিছু কেসে ট্র্যাকিকার্ডিয়া থাকতে পারে। সেখানে মেকানিজম অফ অ্যাকশনটা কি? এই লাইনের থ্রু, যদি সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, ঠিক আছে? আচ্ছা, নিউরোমাস্কুলার জাংশন, সেখানে কি হবে? এই যেটা বললাম, নিউরোমাস্কুলার জাংশন যদি এটা হয়, এখানে অ্যাসিটাইল কোলিন বেড়ে গেলে কী হবে? কন্টিনিউয়াস ডিপোলারাইজেশন হবে। আর কন্টিনিউয়াস ডিপোলারাইজেশন হলে মাসেল কন্ট্রাকশন হবে না, নো মাসেল কন্ট্রাকশন। ফ্যাসিকুলেশন হবে, কিন্তু মাসেল প্রপার কন্ট্রাকশন হবে না, ঠিক আছে? তাহলে ফ্যাসিকুলেশন, মাসেল উইকনেস হবে। আর যদি ডায়াফ্রাম ইনভলভ হয়, ডায়াফ্রাম যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে রেসপিরেটরি প্যারালাইসিস হতে পারে।
ঠিক আছে। মেন মাসেলস অফ রেসপিরেশন কি? ডায়াফ্রাম তো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি এফেক্ট হবে? সিজার হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, হ্যালুসিনেশন হতে পারে, পেশেন্টের কোমাও হতে পারে। ঠিক আছে, এই চারটা মনে থাকবে। মেনলি প্যারাসিম্প্যাথেটিক, কিন্তু সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটিও থাকতে পারে। ঠিক আছে। যেটা বললাম আর কি। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি হবে? Due to accumulation of acetylcholine results in classic cholinergic syndrome manifested by hyperactivity of cholinergic responses. Okay. And the symptoms are mnemonic as this: sludge and dumbbells. মনে রাখার জন্য, ঠিক আছে। স্লাজ মানে স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, ইউরিনারি ইনকন্টিনেন্স, ডিফিকেশন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্রাম্পস অ্যান্ড এমএসিস। ওকে। আর কি হতে পারে? ডায়রিয়া, ডায়ফোরেসিস হলো, ইউরিনেশনটা এর মধ্যে চলে আসে, মায়োসিস, ব্র্যাডিকার্ডিয়া, ব্রঙ্কোরিয়া, ব্রঙ্কোস্প্যাজম, ভমিটিং, ল্যাক্রিমেশন, স্যালাইভেশন। আচ্ছা, তাহলে পিউপিলের উপরে কি কাজ হলো? পিউপিলে কি হয়? পিউপিলারি কন্ট্রাকশন হবে না রিল্যাক্সেশন হবে? পিউপিল কি হয়? ডিউ টু প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি ডাইলেট করবে না কনস্ট্রিকশন করবে? বলো। এই পড়েছো তো, কোনটা হবে এখান থেকে? ছোট হবে না বড় হবে? অর্গান অফ ফসফরাস কি করবে? there will be meiosis, pupillary constriction হবে। তোমরা প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক যখন অ্যাক্টিভিটি পড়েছো তখন তো এগুলো পড়েছ। সিম্প্যাথেটিকে হার্ট রেট বাড়বে, প্যারাসিম্প্যাথেটিকে হার্ট রেট কমবে। পিউপিল কি হয়? সিম্প্যাথেটিকে ডাইলেটেশন হবে। কেন? তোমার পিছনে একজন ছুটছে, তোমাকে তাড়া করেছে, তুমি তাহলে দূর দেখতে চাও। তো যদি দূরের জিনিস দেখতে চাও তোমাকে সেই সময় পিউপিলারি ডাইলেটেশন লাগবে। এই জন্য সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হলে পিউপিলারি ডাইলেটেশন হয়। কাছের জিনিস দেখতে গেলে পিউপিলারি কনস্ট্রিকশন লাগে। অ্যাকোমোডেশন রিফ্লেক্স যখন পড়বে তখন দেখবে। ঠিক আছে। তো এই জন্য প্যারাসিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হলে পিউপিলারি কনস্ট্রিকশন হবে। যখন অ্যাট্রোপিন দেবে তখন পিউপিল ডাইলেট করে যাবে। ঠিক আছে। So bradycardia is a classic sign of cholinergic syndrome, but the increased release of norepinephrine from the postganglionic sympathetic nervous system precipitated by excess cholinergic activity at sympathetic ganglia results in tachycardia. This is nicotinic effect. So there are some muscarinic effect, some nicotinic effect. Nicotinic effect in কোথা কোথা nicotinic effect হবে? একটা হচ্ছে this sympathetic ganglion and second is neuromuscular junction. ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি এফেক্ট হবে? Combination of sympathetic stimulation, involvement of N-methyl D-aspartate receptor and enhanced acetylcholine concentration leads to seizures. নিউরোমাসকুলার জাংশন যেটা বললাম, এক্সেস অ্যাসিটাইলকোলিন লিডস টু কন্টিনিউয়াস ডিপোলারাইজেশন অ্যান্ড লিডস টু সেকেন্ডারি প্যারালিসিস। ডায়াফ্রাম এফেক্ট হলে রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। ঠিক আছে, ওই একই কথা ঘুরে ঘুরে আসবে এবার। আচ্ছা, সো অ্যাকিউট ইনজেকশনে কি হবে? পেশেন্টের অ্যাকিউট সিমটমস আসবে।
কি সিমটমস বললাম? সো ইনক্রিজ lacrimation, increase bronchial secretion, there will be bronchoconstriction. Second, usually bradycardia, but tachycardia may be present due to nicotinic effect. ঠিক আছে? Decrease muscle contraction leads to paralysis. There will be diarrhea, increased sweating, this is called diaphoresis. আর কি হবে? টেম্পারেচার কি হবে? টেম্পারেচার ইউজুয়ালি বডি টেম্পারেচার লো হবে। এক্সেস সোয়েটিং হলে কি হবে? বডি টেম্পারেচার কমে যাবে। ঠিক আছে? আর কি হবে? পিপিলারি কনস্ট্রিকশন হবে, মায়োসিস। তাহলে পেশেন্ট যখন অ্যাকিউট এক্সপোজার নিয়ে আসবে এই সিমটমসগুলো আসবে। ঠিক আছে? আচ্ছা, suppose a patient exposed to organophosphorus, what are the initial measures to be taken? একটা পেশেন্ট পয়জনিং নিয়ে এলো, ইনিশিয়াল মেজার্স কি করবে? ডিকন্টামিনেশন করতে হবে, হ্যাঁ না? প্রথমে কি বললাম? ইউ হ্যাভ টু ডিকন্টামিনেট। ডিকন্টামিনেশন কিভাবে ডিকন্টামিনেট করবে? একটা তো গ্যাস্ট্রিক লাভাজ হলো। পেশেন্টের সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা করি না ইউজুয়ালি, সেটা হচ্ছে রিমুভাল অফ ক্লথ। ঠিক আছে? আর কি করতে পারো তুমি? ওয়াশ দ্য বডি সারফেস, যেখানে যেখানে তোমার অর্গানোফসফরাস কম্পাউন্ড লেগে আছে সেই জায়গাটাকে ধুয়ে দেয়া বা একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেয়া। ঠিক আছে? কেন? কারণ স্কিনের উপর লেগে থাকলে কি বললাম? লিপোফিলিক সাবস্টেন্স বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে। মানে খেলেই অ্যাবজর্ব হবে তা নয়, বডিতে যদি লেগে থাকে সেটাও কিন্তু বডিতে এন্টার করবে। ঠিক আছে? সেকেন্ড ইজ গ্যাস্ট্রিক লাভাস। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি যদি 4 ঘন্টার মধ্যে আসে ইউজুয়ালি, ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিক লাভাস করা হয়। কীভাবে গ্যাস্ট্রিক লাভাস করা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রাইস টিউবের পজিশনটা কনফার্ম করতে হবে, করে নর্মাল স্যালাইন দিতে হবে। ঠিক আছে? ইউজুয়ালি 1 to 2 লিটার নর্মাল স্যালাইন দেওয়া হয়। দিতে যদি আবার তুমি এটা খুলে রাখো টিউবটা, তাহলে আবার ওটার টিউব দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে? দেখেছো গ্যাস্ট্রিক লাভাস? দেখেছো না? ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ইজ রিমুভাল অফ ক্লথ। ঠিক আছে? ডিকন্টামিনেশন। ঠিক আছে, এটা হয়ে গেল। Now how to manage a case? So any management consists of diagnosis and treatment. তাই না? যখনই ধরো এক্সামে কোনো কোশ্চেন আসবে ম্যানেজমেন্ট অফ টাইফয়েড ফিভার, শুধু কি ট্রিটমেন্ট লিখে দিবি না, ডায়াগনোসিসটাও লিখতে হবে। সো ম্যানেজমেন্ট কনসিস্ট অফ ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। ডায়াগনোসিস কী করে করবি? এটা অর্গানোফসফরাস পয়জনিং কি না, হাউ টু ডায়াগনোস। ডায়াগনোসিস জন্য প্রথম পয়েন্ট আসবে হিস্ট্রি, তাই না? ফার্স্ট ইজ দ্য হিস্ট্রি। হিস্ট্রি নেবে, বাড়ির লোক কি বলবে, বাড়িতে রাখা ছিল, খেয়েছে। ঠিক আছে? বোতল সঙ্গে করে নিয়ে আসে ইউজুয়ালি, কি খেয়েছে। সেকেন্ড পয়েন্ট কি? হিস্ট্রির পর
ইটস ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি কি পাবি? যেগুলো অলরেডি বললাম যে সিমটমসগুলো হবে সেগুলো পাবি। সামটাইমস গার্লিক স্মেল একটা পেতে পারিস, আর কেরোসিন লাইক স্মেল পাওয়া যায় পেশেন্টের মুখ থেকে, ঠিক আছে? আচ্ছা, আর কি ডায়াগনোসিস করতে পারি? কোনো ব্লাড টেস্ট আছে, ল্যাবরেটরি ডায়াগনোসিস সবসময় 3টে কলমে করবি, ঠিক আছে? একটা হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ল্যাবরেটরি ডায়াগনোসিস। তো ডাউট হচ্ছে যেটা অর্গানো ফসফরাস নয়, টক্সিকোলজি অ্যানালিসিস করতে পারিস, ব্লাড পাঠাতে পারিস বা ইউরিন পাঠাতে পারিস। টক্সিকোলজিক্যাল অ্যানালিসিস অফ ইউরিন অর ব্লাড টু ডিটেক্ট অর্গানো ফসফরাস কম্পাউন্ড হয়, ঠিক আছে? পসিবল। টক্সিকোলজি হয়ে গেল। আর ল্যাবরেটরিতে কি করতে পারিস? এস্টিমেশন অফ কোলিন এস্টারেজ এনজাইম। এই যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ বললাম, এটা ব্লাডেও থাকে, তো ব্লাডে থাকে, আরবিসি থাকে, আর এই সমস্ত জায়গাগুলোতে থাকে। তাহলে তুই ব্লাড টেস্ট যদি করিস সেক্ষেত্রে লো লেভেল অফ কোলিন এস্টারেজ সাজেস্ট অর্গানো ফসফরাস কম্পাউন্ড পয়জনিং, তাই তো? নর্মালি এই লেভেল সাধারণত মোর দ্যান 8 ইন্টারন্যাশনাল ইউনিট পার ml থাকে, ঠিক আছে? যদি মাইল্ড হয় লেস দেন 8 to 2 আসবে, যদি মডারেট হয় 2 to 0.8 হবে, আর যদি সিভিয়ার পয়জনিং হয় এই লেভেল লেস দেন 0.8 হবে, ঠিক আছে? কি খুব ডিফিকাল্ট মনে রাখা? ওই একটা পয়েন্ট যে অ্যাসিটাইল কোলিন এস্টারেজটা ইনহিবিট করছে, এইটা মনে রাখলে বাকি সব পরপর সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা করতে পারিস। তো ল্যাবরেটরি টেস্ট হয়ে গেল। নাও ট্রিটমেন্ট কি করবি? ট্রিটমেন্ট সবসময় ইনিশিয়াল ট্রিটমেন্ট, প্রি হসপিটাল ট্রিটমেন্ট একটা আছে, অ্যান্ড হসপিটাল ট্রিটমেন্ট, ঠিক আছে? সো প্রি হসপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটাল। প্রি হসপিটাল কি করতে পারিস পেশেন্টের? ইনিশিয়াল মেজার্স যেগুলো থাকবে, যদি পেশেন্টের সিজার হয় তাহলে সিজার হওয়ার জন্য যে মেজার্সগুলো হয়, পেশেন্টকে ল্যাটারাল পজিশনে রাখা, ঠিক আছে? হ্যাঁ, সাইড বেন্ড করে দেয়া। আচ্ছা, আর ডিকন্টামিনেশন করা, যেটা বললাম, ক্লোথ রিমুভাল করা, ঠিক আছে? হসপিটালে কী হবে? হসপিটালে ইনিশিয়াল 4 ঘন্টার মধ্যে আসে তাহলে গ্যাস্ট্রিক লাভাস করতে হবে, ঠিক আছে? আর স্পেসিফিক ট্রিটমেন্ট আছে। স্পেসিফিক ট্রিটমেন্টে কি আসবে? আচ্ছা, অর্গানো ফসফরাস কম্পাউন্ড নর্মালি আমাদের বডিতে কোথায় মেটাবলিজম হয় বলতো? নর্মাল মেটাবলিজম, সাপোজ একটা পেশেন্ট অল্প ডোজে খেয়ে নিয়েছে, কিছুক্ষণ পরে তো ওটা মেটাবলিজম হবে, বডি থেকে বার হবে। কোথায় মেটাবলিজম হয় অর্গানো ফসফরাস কম্পাউন্ডে? So it is mainly metabolized by liver and excreted through urine and feces. ঠিক আছে? লিভারে মেটাবলিজম হয় নর্মালি অর্গানো ফসফরাস কম্পাউন্ড। আচ্ছা, এই যে অর্গানো ফসফরাস কম্পাউন্ড, তার সঙ্গে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম, এইটার কি হবে? এই এনজাইম কমপ্লেক্সটার কি হবে? দে আর ইউজুয়ালি hydrolyzed, gradual hydrolysis of this compound. It takes some time. তার মানে অল্প পরিমাণে যদি অর্গানো ফসফরাস অ্যাসিটাইল কোলিন এস্টারেজ কমপ্লেক্স ব্লাডে থাকে, সেটা গ্রাজুয়ালি হাইড্রোলাইসিস হবে, হয়ে দুজন আলাদা হবে, তারপরে অর্গানো ফসফরাসটা লিভারে গিয়ে মেটাবলিজমে বডি থেকে বেরিয়ে যাবে, তাই তো?
কিন্তু অ্যাকিউট পয়জনিং, ওভারডোজ, খুব বেশি খেয়ে নিয়েছে, তখন তো এইগুলো ভাবলে হবে না, আমাকে বডি থেকে তাড়াতাড়ি বার করতে হবে বা তাড়াতাড়ি ডিঅ্যাক্টিভেট করতে হবে ওকে, তাই তো? কী করা হয়? This pralidoxim can cause rapid hydrolysis. সেপারেট করে দিল। এই প্রালিডক্সিমটা ইউজ করা হয় ইন দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে? অ্যান্টিডোট বলে, অ্যান্টিডোট অফ দিস অর্গানোফসফরাস কম্পাউন্ড ইজ আ প্রালিডক্সিম। কি পড়েছিস তো ফার্মাতে? হ্যাঁ না, কিছু তো বল, কিছুই বলছিস না সব। তাহলে কীভাবে কাজ করে? র্যাপিড হাইড্রোলাইসিস হবে, অর্গানোফসফরাস একে ছেড়ে দিল, আর অ্যাসিটাইল কোলিনেস্টারকে ছেড়ে দেয়, তাহলে কী করবে? এ আবার নর্মালি যে কাজগুলো করছিল, অ্যাসিটাইল কোলিনকে ব্রেক করছিল, সেটা করবে। অ্যাসিটাইল কোলিন কনসেন্ট্রেশন ইন দ্য নিউরোমাসকুলার জাংশন কমে যাবে, তাহলে সিমটমসগুলো আস্তে আস্তে সাবসাইড করবে, তাই তো? বোঝা গেল? আচ্ছা, এটা তো গেলো অ্যান্টিডোট। ইনিশিয়াল ট্রিটমেন্ট কি দিবি? পেশেন্টের যে মায়োসিস হলো, ব্রঙ্কোরিয়া হলো, এক্সেস সোয়েটিং হচ্ছে, ব্র্যাডিকার্ডিয়া হলো, ব্রঙ্কিয়াল সেক্রেশন বেশি, পেশেন্টের ভিতরে একটা আওয়াজ আসছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, ডায়াফ্রাম প্যারালিসিস হয়ে গেল, পেশেন্টের কি ম্যানেজ দিবি? ইনিশিয়াল ট্রিটমেন্ট কি? এটা তো আসতে কাজ করতে টাইম লাগবে। সো ইনিশিয়াল দ্য ড্রাগ অফ চয়েস ইজ অ্যাট্রোপিন, তাই তো? অ্যাট্রোপিন, অ্যাট্রোপিন কিভাবে কাজ করবে? কি বললাম? যে সমস্ত মাস্কারেনিক সাইটসগুলো আছে, মাস্কারেনিক সাইট, সেখানে গিয়ে এই এম রিসেপ্টরকে ব্লক করবে, কারণ এই এম রিসেপ্টরই তো অ্যাসিটাইল কোলিন কাজ করছিল। তো ইনিশিয়াল স্টেজে হাই অ্যাসিটাইল কোলিন, এটাকে তো কম করতে হবে, তাহলে ল্যাক্রিমেশন, বঙ্কুরি এগুলো তো কমবে না। এগুলোকে কমানোর জন্য অ্যাট্রোপিন দেওয়া হয়। অ্যাট্রোপিন এই মাস্কারেনিক রিসেপ্টরে কাজ করে অ্যাসিটাইল কোলিনের যে কাজ সেগুলো বন্ধ করে দেবে। তাহলে পেশেন্টের গ্র্যাজুয়ালি কী হবে? পিউপিলারি ডাইলেটেশন শুরু করবে, ল্যাক্রিমেশন কমবে, ঠিক আছে, ডায়রিয়া কমে যাবে, সোয়েটিং কমে যাবে, যে ব্র্যাডিকার্ডিয়া ছিল আস্তে আস্তে হার্ট রেট নর্মালে চলে আসবে, স্কিন টেম্পারেচার কোল্ড ছিল আস্তে আস্তে বাড়বে। তাহলে অ্যাট্রোপিনাইজেশন লাগে। সো ইনিশিয়াল ট্রিটমেন্ট ইজ অ্যাট্রোপিনাইজেশন। পেশেন্টটাকে একটা দুটো অ্যাট্রোপিন দিয়ে ছেড়ে দেবো না, পেশেন্টটাকে ফুলি অ্যাট্রোপিনাইজ করতে হবে। তার মানে কি? এই যে সিমটমসগুলোকে সেগুলোকে রিভার্স করতে হবে। রিভার্স করা মানে পেশেন্টের অ্যাট্রোপিনাইজেশন হবে, তাই তো? তাহলে কি কি হবে? অ্যাট্রোপিনাইজেশন বলতে পেশেন্টের কি কি পাবিস বল, এবার তো বলতে হবে, বল। যেগুলো হচ্ছিল রিভার্স হয়ে যাবে। তাহলে চোখে কি হবে? পিউপিল কি হবে? ডাইলেটেশন অফ দ্য পিউপিল। এটাকে কি বলা হয়? মিড্রিয়াসিস। ওটা মায়োসিস ছিল, মিড্রিয়াসিস হবে, তাই তো? নেক্সট কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন ছিল, ব্রঙ্কো ডাইলেটেশন হবে, তাই তো? ব্রঙ্কো কনস্ট্রিকশন ছিল, ব্রঙ্কো ডাইলেটেশন হবে। সিক্রিশনগুলো কমবে। তার ফলে কি হবে? স্টেথোস্কোপ দিয়ে দেখিস চেস্টে কি হবে, যে চেস্টের শব্দটা পাচ্ছিলিস, সেই ক্রেপিটেশন আর পাবি না, ঠিক আছে? সো নো ক্রেপিটেশন, সো নো ক্রেপিটেশন অন লাং অসকালটেশন, ঠিক আছে? আর কি? হার্টের উপরে কি দেখবি? সো হার্ট রেট বিকাম নর্মাল or there will be tachycardia.
more than 100. So target is to keep the heart rate more than 100 for fully atropinization. ঠিক আছে? আর কি হবে? টেম্পারেচার, বডি টেম্পারেচার কি হবে? বাড়বে, বাড়বে। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টের বডি টেম্পারেচার বাড়া মানে ফিভার নয়, এটা কিসের জন্য? ডিউ টু অ্যাট্রোপিন। সো অ্যাট্রোপিনের ডোজ যখন বাড়বে এই সিমটমসগুলো দেখতে হবে যে ফুলি অ্যাট্রোপিনাইজেশন হয়েছে কিনা। ঠিক আছে? তার জন্য কতটা অ্যাট্রোপিন লাগে? এই তো 0.5 মিলিগ্রাম বাজারে পাবি একটা অ্যাম্পিউল। সো ইনিশিয়ালি কি হয়, 2 অ্যাম্পিউলস দেওয়া হয়। ঠিক আছে? 2 অ্যাম্পিউলস ইনিশিয়ালি দেওয়া হয়, গ্র্যাজুয়ালি এটাকে এভরি 2 to 5 মিনিটস এটাকে অ্যাড করা হয়। 2 অ্যাম্পিউলস, এগেন 2 অ্যাম্পিউলস, এগেন 2 অ্যাম্পিউলস। তুই কন্টিনিউয়াস দিতে 2 to 4 অ্যাম্পিউলসও বলা অনেকে, কন্টিনিউয়াস তোকে দিয়ে যেতে হবে যতক্ষণ না এই অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে। কি এটা খুব ডিফিকাল্ট মনে রাখা? হ্যাঁ, বুঝতে পারলি ফান্ডাটা কি? হ্যাঁ, কন্টিনিউয়াস দিতে থাকবি যতক্ষণ না পেশেন্টের এই অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে। পেশেন্টকে টাচ করবি, ফিভার পাবি, মানে টেম্পারেচার বেশি পাবি, হার্ট রেট দেখবি মনিটরে ট্যাকিকার্ডিয়া দেখাচ্ছে, সেক্রেশন কমে যাবে, অসকালটেট করবি, সেক্রেশন পাবি না, ব্রঙ্কো ডাইলেট হয়ে হুইজিং একটা সাউন্ড ছিল ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য, যে রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল সেটা ওভারকাম করে যাবে, অ্যান্ড চোখে লাইট ফেলে দেখবি যে পেশেন্টের পিউপিল ডাইলেট হয়ে গেছে। ওকে, হলো? কতক্ষণ অ্যাট্রোপিন কন্টিনিউ করবি? না, অ্যাট্রোপিনেশন হয়ে গেল, ফুলি পিউপিল ডাইলেট হয়ে গেল। এইবার পেশেন্টকে তোকে এভরি 6 to 12 আওয়ার্স, এভরি 6 আওয়ার্সই বলা হয়, সো এভরি 6 আওয়ারলি তোকে পেশেন্টকে মনিটর করতে হবে। অ্যাট্রোপিনের ডোজটা এবার তোকে অ্যাডজাস্ট করতে হবে। একটা কন্টিনিউয়াস ইনফিউশনে দিয়ে রাখা হয়। ঠিক আছে? অ্যাট্রোপিনের কন্টিনিউয়াস ইনফিউশন 10 to 20 ভাইলস নেওয়া হয়, 50 ml NSA ডিজলভ করে এটা কন্টিনিউয়াস ইনফিউশন দিয়ে এই অ্যাট্রোপিনাইজেশন মেনটেন করে রাখা হয়। হলো? তাহলে নেক্সট ট্রিটমেন্ট কি বললাম? সেকেন্ড ইজ প্রালিডক্সিন। কীভাবে কাজ করে? ইটস রিঅ্যাক্টিভেটস দ্য অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইম। তাই না? কি দরকার ছিল আমার এই প্রালিডক্সিন দেওয়ার? আমার তো এটি হয়ে যাচ্ছিল অ্যাট্রোপিন, তাই না? অ্যাট্রোপিনে তো সব ওভারকাম হয়ে গেল, তাহলে আমাকে আবার এই কষ্ট করে প্রালিডক্সিন কেন দেবো? বল, কিছু তো বল। হ্যাঁ, রিসেপ্টর কে ব্লক করে রেখেছে? অ্যাট্রোপিন তো দিয়েছি, আমাকে আবার প্রালিডক্সিন দেওয়ার কি দরকার ছিল? অ্যাট্রোপিনে তো আমার কাজ হয়ে গেছে, সমস্ত কিছু রিভার্স করে গেল। কি কি রিভার্স করে না? হ্যাঁ, এটা জানতে হবে। কি কি রিভার্স করে না অ্যাট্রোপিন দিয়ে? সবই রিভার্স করে যাবে। রিভার্স করবে না কি? সেটা হচ্ছে এই নিউরোমাসকুলার জাংশন। পেশেন্টের যদি প্যারালিসিস থাকে সেটা রিভার্স করবে না, কারণ অ্যাট্রোপিন এইখানে কাজ করে না। হলো? যে মাসেল উইকনেস হয়েছিল সেটা রিকভার করবে না অ্যাট্রোপিন দিয়ে। তাহলে আমাকে কি করতে হবে? ওই এনজাইমসটাকে ঠিক করতে হবে যে অ্যাসিটাইলকোলিনকে মেটাবোলাইজ করছিল, তাই তো? আচ্ছা, আরেকটা আছে যে পেশেন্টের একটা এই কমপ্লেক্স যেটা হলো, এটা একটা এজিং হয়ে যাবে। যদি ইমিডিয়েটলি প্রালিডক্সিন না দিই, এই একটা এজিং হয়ে যায়। আফটার 48 আওয়ার্স
সাপোজ একটা পেশেন্টের কন্টামিনেশন হলো বা ওভারডোজ হলো, উইদিন 48 আওয়ার্স তুই প্যালিডক্সিন দিলি না, তাহলে এই যে কমপ্লেক্সটা হলো এটা কিন্তু আর রিভার্স করবে না, কন্টিনিউয়াস থেকে যাবে, তাহলে প্রলংড মাসেল উইকনেস থাকবে একটা। ঠিক আছে, এই জন্য দিস প্যালিডক্সিন শুড বি গিভেন উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে দিতে হবে। ঠিক আছে, এর ডোজ কি আছে? ডোজ ইজ 2 গ্রাম IV স্ট্যাট ফলোড বাই 1 গ্রাম IV 3 to 4 times daily for another 3 to 5 days. কেউ বলে 3 days, কেউ বলে 5 days, সো 3 to 5 days। ঠিক আছে, দিলে কি হবে? র্যাপিড হাইড্রোলাইসিস হলো, অ্যাসিডেলপুলিন নর্মাল কাজ হলো, পেশেন্টের মাসেল যে উইকনেস ছিল রিকভারি করবে। মাসেল উইকনেস রিকভারি বা যে সিম্প্যাথেটিক সিস্টেমে যেটা বলেছিলাম ওইখানেও অ্যাট্রোপিন কাজ করে না। যদি পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকে, হাইপার টেনশন থাকে, ওটা কিন্তু অ্যাট্রোপিন দিয়ে ওভারকাম করা যাবে না, সেক্ষেত্রে তোকে এই প্যারিডক্সিন লাগবে। হলো, একটু কমপ্লিকেটেড লাগছে নাকি প্যারিডক্সিন ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা, তাহলে পেশেন্টকে রেগুলার তুই মনিটর করবি, আস্তে আস্তে অ্যাট্রোপিনের ডোজ কমানো হয়, পেশেন্ট রিকভার করে। ঠিক আছে, সিভিয়ার কেসে কী হয়? পেশেন্টের ডায়াফ্রাম প্যারালিসিস হয়, যার ফলে পেশেন্টের ভেন্টিলেশন লাগতে পারে। আচ্ছা, ডায়াগনোসিসটা বললাম, যেটা তোকে প্লাজমা কোলিনেস্টেরেজ লেভেল দেখতে হবে। ঠিক আছে, ম্যানেজমেন্ট কি করবি? ডিকন্টামিনেশন, সাপোর্টিভ কেয়ার, রিভার্সাল অফ অ্যাসিড কোলেস্টেরেজ অ্যান্ড যেটা বললাম। আচ্ছা, তুই এবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এখান থেকে, সেটা হচ্ছে নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশনস। হ্যাঁ, অ্যাট্রোপিন সাইকোসিস হতে পারে। ঠিক আছে, আমি বলছি এই যে পয়জনিং হলো এর কমপ্লিকেশনস কী হতে পারে, যেটা জিজ্ঞাসা করবে এক্সামে, সেটা হচ্ছে দিস অর্গানোফসফরাস ইনডিউস নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি হবে। ঠিক আছে, so there are 3 types of neuropathy. Type 1 is the immediate, type 2 intermediate syndrome, and type 3 is delayed onset. এটা এক্সামে জিজ্ঞেস করে। ঠিক আছে, ইমিডিয়েট নিউরোপ্যাথি কি? পেশেন্টের ইমিডিয়েট যে প্রবলেমটা হবে সেটা অ্যাকিউট প্যারালিসিস হয়, যেটা এখনই পড়লি। ঠিক আছে, ইন্টারমিডিয়েট সিমটমস কখন হবে? আফটার 2 to 3 days. Sometimes patient recover from acute paralysis again after 2 to 3 days. Patient may landed up in this intermediate syndrome. ঠিক আছে, due to and one is called delayed onset. It is usually after 4 weeks of recovery. ঠিক আছে, তাহলে ইন্টারমিডিয়েট সিমটম 2 to 3 days পরে হবে। বেশিরভাগ পেশেন্টই রিকভার করে যায়, কিন্তু কিছু পেশেন্ট ক্যান প্রোগ্রেস ইনটু দিস ডিলেড অনসেট টাইপ।
And another delayed onset type example is due to chronic exposure. তো যখন নিউরোলজিতে নিউরোপ্যাথি পড়ানো হবে সেখানে দেখবি অর্গানোফসফরাস কম্পাউন্ড এটা আছে, ডিস্টাল মোটর সেন্সরি মোটর নিউরোপ্যাথি, ঠিক আছে। সে ক্রনিক এক্সপোজার অফ অর্গানোফসফরাস লো ডোজে, যারা ফার্মার, যারা মাঠে কাজ করে, কোন সবসময় স্প্রে করছি, তো শরীর যাচ্ছে, ইমিডিয়েট কিছু হবে না, এই ডিলেড অনসেট নিউরোপ্যাথি হবে, ওই নার্ভের অ্যাকশনসগুলো ড্যামেজ হবে, ঠিক আছে। সো ডিলেড অনসেট নিউরোপ্যাথি হয়। এই তিনটে টাইপ মনে রাখিস, বাকিটা পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। হলো, কিছু কোশ্চেন আছে? আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে অ্যাকশনগুলো ডিউ টু হাই অ্যাসিটাইল কোলিন, পেশেন্টের যে প্যারালিসিস বা সিজার হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট, ইট ক্যানট বি রিভার্স বাই প্যালিডক্সিন, ঠিক আছে। এটা অ্যাট্রোপিন দিয়েই করা হয়, কারণ প্যালিডক্সিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, ঠিক আছে, এটা মনে রাখিস। ওই ইন্টারমিডিয়েট সিনড্রোম যেটা বললাম, ঠিক আছে। ডিলেড নিউরোপ্যাথি একটা হয়। আচ্ছা, কার্বামেট পয়জনিং এর সঙ্গে অর্গানোফসফরাসের কি ডিফারেন্স আছে? ফার্স্ট পয়েন্ট ইজ কার্বামেট ইজ লেস টক্সিক দ্যান দ্য অর্গানোফসফরাস, ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ অর্গানোফসফরাস কম্পাউন্ড যেটা হয়েছিল, ঠিক আছে, এই ক্ষেত্রে এটা রিভার্সিবল বাইন্ড হয়, খুব স্ট্রং বাইন্ডিং হয় না। গ্রাজুয়ালি টাইম গেলে কি হয়, এই কার্বামেট আর অ্যাসিটাইল কোলিনেস্টারেজ যে বাইন্ডিংটা গ্রাজুয়ালি লুজ হয়ে সেপারেট হয়ে যায়, তার মানে লুজ বাইন্ডিং আর রিভার্সিবল বাইন্ডিং হয়, ঠিক আছে। এখানে প্যালিডক্সিন দিয়ে লাভ হবে না, কারণ অলরেডি কিছুক্ষণ থাকবে, তারপর এমনি ছেড়ে দেবে যখন ড্রাগটা বডিতে মেটাবলিজম হয়ে যাবে। কার্বামেট কোলিনেস্টারেজ বাইন্ডিং ইজ রিভার্সিবল, এই জন্য প্যালিডক্সিন দিয়ে লাভ হবে না, কন্ট্রাইন্ডিকেটেড, দেওয়া হয় না।